হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? চলে এসেছি নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আশা করি সবাই সুস্থ, ভালো এবং নিরাপদে আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভীষণ ভালো আছি। আজকের ভিডিওটা শুরু করেছি একদম সকাল থেকে। তো আজকে কোন কোন টপিক নিয়ে কথা বলবো অবশ্যই দেখতে থাকুন। দেখতে দেখতে নিশ্চয়ই কোনো না কোনো অংশ একটু পরিমাণে হলেও আপনাদের কাছে ভালো লাগবে। সকালবেলা ঘুম থেকে ওঠার পরে কিন্তু নানান কাজ থাকে। দেখা যায় ঘর গোছানো, ঘর ঝাড়ু দেওয়া, উঠান ঝাড়ু দেওয়া, যেহেতু আমার বাড়ি গ্রামে, সেই সাথে কাপড় চোপড় ধোয়া, সাথে বাচ্চাকে টিফিন তৈরি করে দেওয়া। সকালবেলা কিন্তু নানান কাজ থাকে। এর ফাঁকেও কিন্তু আমি যেহেতু গাছ প্রেমিক, কখনোই গাছের যত্ন নিতে অবহেলা করি না। তো আজকের ভিডিওটা মূলত শুরু করেছি এখান থেকেই। দেখতেই পাচ্ছেন সকালবেলা চলে এসেছি এখানে গাছের একটু যত্ন নিতে। অনেক দিন হয় গাছের যত্ন নেওয়া হয় না। তো আজকে একটু স্প্রে করে দিব, যেহেতু পোকার আক্রমণটা অনেকটাই বেড়ে গেছে। বৃষ্টি আসার সাথে সাথে মাশাআল্লাহ গাছগুলো কিন্তু একদম তাজা হয়ে গেছে। আমার দেখতে ভীষণ ভালো লাগছে। এটা হচ্ছে কুমড়া গাছ। আসলে বর্ষাকালে কিন্তু কুমড়া গাছটা সব বাড়িতেই রোপণ করা হয়। তা আমিও কিন্তু রোপণ করেছি। কুমড়া গাছের যে ডগা, যে পাতা, সাথে কিন্তু কুমড়োও খাওয়া যায়। তো সব দিক থেকেই কিন্তু অনেক সুবিধা থাকে। এর পাশে কিন্তু আমি পুঁইশাক গাছও লাগিয়েছি। পুঁইশাকের পাতা আমার এত ভালো লাগে কি বলবো। পুঁইশাক গাছের যত্ন নিলে গাছ কিন্তু দীর্ঘদিন থাকে। বাড়িতে যদি এরকম কয়েকটা গাছ থাকে তাহলে দেখা যায় অনেক সবজির চাহিদা পূরণ করা যায়, সাথে হেলদি খাবারও খাওয়া যায়। আমরা যেহেতু মধ্যবিত্ত, সব সময় হিসেব করে চলতে হয়। সব সময় চাইলেই কিন্তু কিনতে পারি না। অনেক সময় টাকার অভাব, অনেক সময় ইচ্ছার অভাব, অনেক সময় দেখা যায় হাতে টাকা আছে কিন্তু বাজার যেহেতু একটু দূরে, বাজার থেকে এনে খাবো এই যে একটা অলসতা, সেটা করেও কিন্তু যাওয়া হয় না। তো আমি যেহেতু বাড়িতে মাশাআল্লাহ গাছ রোপণ করি, এখান থেকে আমার অনেকটাই চাহিদা পূরণ হয় আলহামদুলিল্লাহ। আমার স্বামীর যে ইনকাম, সেই ইনকাম থেকে প্রতি মাসে কিন্তু অনেক টাকাই সঞ্চয় করতে পারি। শূন্য থেকেই আমার সংসারটা গড়ে তোলা। আমার সংসারে কিন্তু তেমন কিছু ছিল না। এখনও যে আহামরি তেমন কিছু আছে তা কিন্তু না। তবে হ্যাঁ, যা কিছু আছে আলহামদুলিল্লাহ। আসলে সংসার জীবনে স্বামী স্ত্রীর যদি মিল থাকে তাহলে আপনি কুঁড়ে গড়েও শান্তিতে দিন কাটাতে পারবেন। আর যদি স্বামী স্ত্রীর মিল না থাকে তাহলে আপনি অট্টালিকা থেকেও কিন্তু শান্তি খুঁজে পাবেন না। অনেক সময় দেখবেন লবণ ভাতেও কিন্তু আপনি অনেক শান্তি খুঁজে পাবেন। আর যদি সংসার জীবনে আপনার স্বামীর সাথে আপনার কোনো মিল না হয় তাহলে সেখানে আপনি ঘি খেলেও শান্তি পাবেন না। আমার সংসার জীবন কিন্তু 11 বছর। প্রথম অবস্থায় কিন্তু আমার তেমন কিছু ছিল না। তো যতটুকুই ছিল ততটুকুই নিয়ে শান্তিতে থাকার চেষ্টা করতাম। আমি সবসময় চেষ্টা করতাম আমার স্বামীর ইনকামের পাশাপাশি নিজেও কোনো না কোনো একটা কিছু করি। নারীদের কিন্তু ঘরে বসে নানান কাজ করার সুবিধা থাকে। তো আমার বাড়ি যেহেতু গ্রামে, গ্রামে কি কি করা যায় সেটাই কিন্তু আমি খুঁজে নেওয়ার ট্রাই করি। তো দেখতেই পাচ্ছেন এই যে আমি হাঁস পালন করতেছি। হাঁসগুলো কিন্তু আমার ভীষণ পছন্দের। সেই সাথে কিন্তু মুরগিও পালন করি। এই যে হাঁস মুরগি পালন করি এখান থেকে কিন্তু আমার মাংসের অনেক চাহিদাই পূরণ করতে পারি। সেই সাথে কিন্তু ডিমের চাহিদাও পূরণ করতে পারি। হাঁস মুরগি যে পালন করি তা কিন্তু না, এর পাশাপাশি কিন্তু আমি গাছ রোপণ করি। বাড়িতে সব সময়ই সবজি গাছ রোপণ করার ট্রাই করি। সবজি গাছ রোপণের মাধ্যমে কিন্তু আমার অনেক চাহিদাই পূরণ হয়। আমার স্বামীর কিন্তু অনেকটাই হেল্প হয়। আসলে নারীরা যদি স্বামীর পাশাপাশি এভাবে একটু বুঝে শুনে চলে তাহলে দেখবেন আপনার শান্তির কোনো অভাব পড়বে না। সব সময় উপরের দিকে না তাকিয়ে নিচের দিকে তাকানো প্রত্যেকটা মানুষেরই উচিত। তো দেখতেই পেয়েছেন সকালবেলা গাছের একটু যত্ন নিয়েছি, সেই সাথে কিন্তু হাঁসেরও খাবার দেওয়া শেষ হয়েছে। এবার চলে এসেছি ডিম ভাজার জন্য। সকালবেলা যদি পান্তা ভাত থাকে তাহলে কিন্তু আমি ডিম ভাজা অথবা একটু ভর্তা তৈরি করে নিই। আর ভর্তা তৈরি করে নিলে পান্তা ভাতটা খেতে কিন্তু ভীষণ মজার হয়। এখন যেহেতু প্রচুর গরম, এই পান্তা ভাতটা স্বাস্থ্যের জন্য কিন্তু অনেক ভালো হয়। জানি না এই অভ্যাসটা কারো রয়েছে কিনা, তবে এই অভ্যাসটা কিন্তু আমার ছোটোবেলা থেকেই রয়েছে। আর ছোটোবেলা থেকেই আমি এটা খেয়ে থাকি। অনেকে দেখবেন পান্তা ভাত হলে সেটা ফেলে দেয়, সেটা ফেলে না দিয়ে আপনারা চাইলে এভাবে খেতে পারেন। আসলে বর্তমান বাজারে দ্রব্যমূল্যের দাম কিন্তু প্রচুর পরিমাণে। তো আমরা যেহেতু মধ্যবিত্তদের ইনকাম যেহেতু খুবই সীমিত, তাই বুঝে শুনে প্রত্যেকটা নারীদের চলতে হয়। আমরা যদি একটু বুঝে শুনে না চলি তাহলে কিন্তু কখনই আমরা সেভিংস করতে পারবো না। একটা বিপদ হোক, আপনি কারো কাছে যাবেন বা কারো কাছে হেল্প চাইবেন, সে কিন্তু কখনই আপনাকে হেল্প করবে না, বরং সে আপনাকে আরও নিচের দিকে নামানোর চেষ্টা করবে। টেনে হিস্ট্রি কীভাবে আপনাকে নিচে নামানো যায় সেটাই কিন্তু সে চেষ্টা করবে। আর এই কাজটা সবচাইতে বেশি করে কাছের লোক।
তো সব সময় চেষ্টা করবেন আপনার যতটুকু ইনকাম সেখান থেকে কিভাবে একটু সেভিংস করা যায়। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমার ডিম ভাজা হয়ে গেছে। তো সকালবেলা খাবার শেষ করে এবার চলে এসেছি রান্নার প্রিপারেশনে। আমি যেহেতু দুপুরবেলা রান্না করি, তো সব সময় সকালের কাজকর্ম সেরে খাবার দাবার সেরে তারপর দুপুরে কি রান্না করব সেটার আয়োজনে চলে যাই। তো চলে এসেছি শাক তোলার জন্য। দেখতেই পাচ্ছেন কত সুন্দর শাক, একদম ফ্রেশ। বাজার থেকে যেটা কিনে খাবো সেটা যদি আমি আমার বাড়ির আঙ্গিনা থেকেই খেতে পারি তাহলে কতই না ভালো হয়, তাই না? দেখুন বর্তমান বাজারে মাছ মাংসের যে দাম, এত চওড়া দামে চাইলেই কিন্তু মধ্যবিত্তরা মাংস কিনতে পারে না। বর্তমান বাজারে 1 কেজি মাংস কিনতে গেলে কিন্তু 1000 টাকা। ওই 1 কেজি মাংস কিন্তু একদিন বা দুদিন খাওয়া যায়। যাদের একটু ভারী সংসার বলতে গেলে, জনসংখ্যা একটু বেশি থাকে বা সদস্য একটু বেশি থাকে, তারা কিন্তু একদিনই খেয়ে ফেলে। আর একদিনের বেশি কিন্তু খাওয়াও যায় না। হয়তোবা যাদের 2-4 জন সদস্য থাকে ঘরে, তারা কিন্তু দুদিন কাবার করতে পারে। দেখুন 1000 টাকা দিয়ে আমি মাংস না কিনে, আমি যদি 1000 টাকা দিয়ে আমার শুকনো বাজারটা কিনে নেই, তাহলে কিন্তু 15 দিন অনায়াসেই চলে যাবে। তো এই বুদ্ধিটা কাজে লাগিয়ে কিন্তু আমি এখানে শাক তোলার জন্য চলে এসেছি। আসলে পুষ্টিকর খাবার যে মাছ মাংসের ভিতরেই পাওয়া যায় তা কিন্তু না। আপনারা চাইলে শাক পাতার ভিতরেও কিন্তু এই পুষ্টি পাবেন। তো স্বামীর পাশাপাশি একটু বুঝে শুনে চলি বলেই কিন্তু আজকে 11 বছর সংসার জীবনে অনেকটাই ভালো আছি, আলহামদুলিল্লাহ। আমাদের এখানে এই শাকগুলোকে হেলিসার শাক বলে, আবার অনেকে পানি কলসির শাকও বলে। তো কোথায় কি বলে আমার জানা নেই, অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিবেন। শাকগুলো দেখতে ভীষণ সুন্দর লাগছে, আর আমি যে শাকগুলো তুলে নিচ্ছি এত নরম কি বলবো। আমার মন চায় সকল শাক আমি তুলে নেই। তো যেহেতু প্রচুর রোদ পড়ে, আমার যতটুকু লাগবে আমি ততটুকু নিয়েই কিন্তু চলে এসেছি। এবার আমি পানিতে আধা ঘন্টা ভিজিয়ে রেখে দিব। যেহেতু শাকের গায়ে একটু ময়লা আছে, তো আধা ঘন্টা যদি পানিতে ভিজিয়ে রেখে দেই, ওই ময়লাটা কিন্তু আস্তে আস্তে ছেড়ে যাবে। তো শাকগুলো ভিজিয়ে রেখে কিন্তু বাকি যে কাজগুলো আছে ওই কাজগুলো কিন্তু আমি সেরে নিব। যেহেতু আমি বাহিরে রান্না করি, মাটির চুলা রান্না করি, মাটির চুলাটা কিন্তু আমার ঘর থেকে একটু দূরে। তো সব সময় কিন্তু টেনে হিঁচড়ে ঘর থেকে সব কিছু গুছিয়ে নিতে হয় আগেই। অনেকে আমাকে কমেন্ট করেন যে আপু তোমার বাড়িতে এত সুন্দর সবজি, তুমি সব সময়ই টাটকা সবজি খাও। আসলে এই টাটকা সবজি এমনি এমনি আসে না। এই টাটকা সবজির পেছনে রয়েছে আমার পরিশ্রম এবং ধৈর্য। ধৈর্য ধরে কিন্তু আস্তে আস্তে একটু একটু করে করার চেষ্টা করি। এই চেষ্টার মাধ্যমেই আল্লাহ তাআলা আমাকে সফলতা দেয়। আপনি যদি কোনো কিছু করার আগে চেষ্টাই না করেন, তাহলে সফলতা আমাদের কোত্থেকে আসবে বলেন? ধৈর্য, পরিশ্রম এবং বুদ্ধি, এই তিনটাকে সবসময় কাজে লাগাতে হবে। তাহলে সংসার জীবনে আমরা অনেক হ্যাপি থাকবো। দেখতেই পাচ্ছেন আমার এখানে কিন্তু অলরেডি রান্না গোছানো হয়ে গেছে। তো যেহেতু দুপুরবেলা প্রচুর গরম পড়ে, তো রান্না তো গুছিয়ে নিয়েছি। রান্না করতে আর কোনো ঝামেলা হবে না, ঝটপট করেই কিন্তু রান্নাটা করে ফেলবো। তো যেহেতু দুপুরবেলা প্রচুর গরম পড়ে, এখন চলে এসেছি আম গাছ থেকে আম পাড়ার জন্য। জানেন যখন দুপুরবেলা প্রচুর গরম পড়ে, তখন হয় আমের শরবত, হয় লেবুর শরবত, না হয় আম মাখা। যে কোনো টক জাতীয় খাবার খেতে আমার ভীষণ ইচ্ছে করে। দেখি কিন্তু বোঝা যাচ্ছে যে বাড়িতে প্রচুর রোদ পড়ে। অনেকে আমাকে কমেন্টে বলেন যে আপু তোমার পুরো বাড়িটা একটা ভিডিও দিও। তবে হ্যাঁ, অবশ্যই দিব, হাতে যদি কোনোদিন সময় হয় ইনশাল্লাহ আপনাদের দেওয়ার ট্রাই করব। আর মাশাল্লাহ আম গাছটা কিন্তু খুবই ছোট, একদম নিচ থেকেই কিন্তু আম পাড়া যায়, দেখতেই পাচ্ছেন। তা আমি মূলত এখানে এসেছি আম পাড়ার জন্য। এই আম গাছটা আমার ঘরের আঙ্গিনাতেই লাগিয়েছিলাম, একদম কাছাকাছি। একবার ভেবেছিলাম যে বাড়ি থেকে একটু দূরে লাগাবো, পরবর্তীতে ভাবলাম যে আমার ঘরের এই পাশটা যেহেতু খালি রয়েছে, তাহলে এখানেই লাগিয়ে দিই। আমাদের রিজিকে বা ভাগ্যে যদি আল্লাহ তাআলা লিখে রাখে, তাহলে আমরা এখান থেকেই খেতে পারবো। তাই ইনশাআল্লাহ মাশাল্লাহ অনেক আম ধরেছে এবার। প্রত্যেক বছর কিন্তু মোটামুটি আম ধরে। তো এই আমের জাতটা যেহেতু ভালো, সব সময় আমি আমের ভর্তা তৈরি করলে এখান থেকেই কিন্তু ভর্তাটা তৈরি করে নিই। অন্যান্য আম দেখা যায় একটু বেশি টক হয়ে যায়, এটা কিন্তু টক মিষ্টি মিলিয়েই হয়। একদম বেশি টক হলেও কিন্তু খেতে ভালো লাগে না। আবার যদি একটু বেশি মিষ্টি হয়ে যায় সেটাও কিন্তু ভালো লাগে না। টক মিষ্টি মিলিয়ে যদি হয় তাহলে কিন্তু খেতে অনেক মজার হয়। প্রতিদিন তো একই নিয়মে আমের ভর্তা তৈরি করি। কখনো দেখা যায় গ্রেটার দিয়ে মিহি করে ভর্তা করি, কখনো দেখা যায় হাতে কুচি কুচি করে তারপরে ভর্তাটা করি। আজকে আমি একটু ভিন্ন রকমভাবেই কিন্তু আমের ভর্তাটা তৈরি করে নিব। অনেক ভিডিওতে দেখি যে অনেক আপুরা আম সিদ্ধ করে তারপরে ভর্তা করে।
তো আসলে এক একজনে কিন্তু এক একভাবেই ভর্তা করার ট্রাই করে, যার যেরকম ভালো লাগে। কোনো দিন দেখা যায় আমের ভর্তাটা পোড়ামরিচ দিয়ে করে নেই, আবার কোনো দিন দেখা যায় গুঁড়ামরিচ দিয়ে করে নেই। তা আজকে কিন্তু একটু কেচে তারপর একদম গোটা গোটা রেখে লবণ মরিচ মেখে তারপর কামড়ে কামড়ে খাবো। জানি না এরকমটা কেউ কখনো খেয়েছেন কি না। অনেক আপুদের ভিডিওতে দেখি যে আমের খোসা দিয়ে অনেক রেসিপি তৈরি করে, তা আমি কিন্তু কখনো করিনি। ভাবছি যে কোনো না কোনো দিন ট্রাই করব, খেয়ে দেখব কেমন হয়। আসলে সংসার জীবনে এতটাই ঝামেলা, সকল ঝামেলা কিন্তু একটা নারীকেই পোহাতে হয়। পুরুষের কথা কি বলবো, পুরুষরা তো আমাদের থেকেও বেশি পরিশ্রমী, তারা তো আমাদের থেকেও বেশি পরিশ্রম করে। আমরা হয়তো বা বাচ্চা কাচ্চা, রান্না বান্না, ঘর গোছানো এগুলা সামলাই, কিন্তু তারা যে কত হার্ডলি কাজ করে একমাত্র তারাই ভালো জানে। পয়সা ইনকাম করা কিন্তু এত সহজ না। পুরুষরাই বোঝে যে পয়সা ইনকাম করতে কতটা কষ্ট হয়। তা আমরা নারীরাও যদি পুরুষের পাশাপাশি একটু বুঝে শুনে চলি, তাহলে কিন্তু আমাদের সংসার জীবনে আমরা খুবই হ্যাপি থাকতে পারি। আমাদের স্বামীদের ইনকাম যতটুকু আছে, এর পাশাপাশি আমরা নারীরা যদি একটু বুঝে শুনে চলার চেষ্টা করি, তাহলে অনেক টাকাই আমরা সেভ করতে পারি। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি আমগুলা ছুরি দিয়ে কেচে নিয়েছি। এবার লবণ এবং মরিচ ভালো করে মেখে দিচ্ছি, যেহেতু একটু ভিতরে ঢোকে, তাহলে হয়তো খেতে ভীষণ মজার হবে। সাথে যদি একটু সরিষার তেল দিতাম হয়তো বা আরও ভালো লাগতো। তা আমি সরিষার তেলটা দেইনি। তেল খাওয়া কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য অতটা ভালো না, তো সব সময় আমি চেষ্টা করি তেলটা এড়িয়ে যাওয়ার। সুস্বাস্থ্যকর এবং হেলদি খাবার খেতে চাইলে কিন্তু তেলটাকে আপনার এড়িয়ে চলতে হবে। তবে হ্যাঁ, তেল যে খাবেন না তা কিন্তু না, তবে তেলের একটা পরিমাপ আছে, ওই পরিমাপ অনুপাতেই কিন্তু আপনি খাওয়ার ট্রাই করবেন। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি আমটাকে কিন্তু কামড়ে কামড়ে খাচ্ছি। আসলে কামড়ে খাওয়ার মজাটাই অন্যরকম ছিল। যারা কখনো খান নাই তারা ট্রাই করতে পারেন, দেখবেন ভীষণ ভালো লাগবে।